নমস্কার সকলকে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের নমস্কার। মাধ্যমে আজকের শ্রেণী কার্যক্রম শুরু করব। সকলে আমার সাথে পাঠ করবেন, কিন্তু মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। सर्वेषां कथं सन्ति? তুমি আচ্ছা, আপনাদের হচ্ছে 2 তারিখ পরীক্ষা, তো সেই হিসেবে আজকে হচ্ছে শেষ ক্লাস। আজকে বছরেরও শেষ দিন আমাদের। আম, আচ্ছা, গত 2 ক্লাসে কি কি রিভিশন করানো হয়েছিল? রিভিশন আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে গত ক্লাসে কি কি পড়ানো হয়েছিল, মানে জুয়েল স্যার কি কি পড়িয়েছিলেন। জুয়েল স্যার প্রত্যয় পড়াইছে প্রত্যয়, তুমন প্রত্যয়, তুয়াস প্রত্যয়, পড়িয়েছে, গল্প পাঠ পড়িয়েছে। তারপর আচ্ছা, তবতু তবতু ত প্রত্যয় এগুলো পড়াইছি। ঠিক আছে, তাহলে অব্যয় বোধহয় বাকি আছে। ঠিক আছে, আমরা আজকে অব্যয় থেকে শুরু করি। অব্যয় আমরা জানি অব্যয় হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে প্রভাবী অব্যয়, একটা হচ্ছে অপ্রভাবী অব্যয়। আর অব্যয় কাকে বলে সেটার আম, তারপরে ওই যে সন্ধিটা পড়াই নাই, সন্ধি। আচ্ছা, ওটা তো তাহলে যাব। এই যে এখানে দেখুন, অব্যয় কি এবং বা কাকে বলে যেটা এখানে আছে সেটা হচ্ছে যে যে পদের 3 লিঙ্গে সকল বিভক্তিতে এবং 3 বচনে কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। আহ 3 লিঙ্গ অর্থাৎ আমরা জানি সংস্কৃততে 3টা লিঙ্গ: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। আর সকল বিভক্তি 7টা বিভক্তি এবং 3টে বচন: একবচন, দ্বিবচন, বহুবচন। এই সকল কিছুতে যার কোনো রূপের পরিবর্তন হয় না, যে অপরিবর্তিত থাকে, সেই হচ্ছে অব্যয়। ম্যাডাম, হ্যাঁ, বলুন। এই অব্যয় কি সিলেবাসে আছে? এটা তো ওই মধ্যবর্তী পরীক্ষাতে ছিল। হ্যাঁ, এটা এটা মধ্যবর্তী পরীক্ষা যে ছিল, এটা এখানেও আছে, মানে প্রথম থেকে যা যা পড়ানো হয়েছে সবই হচ্ছে আহ ফাইনাল পরীক্ষার সিলেবাস বলতে গেলে। আর বইগুলো হচ্ছে আপনাদের তো লাগবে। আপনাদেরকে যদি বাক্য গঠন করতে বলে বা অনুবাদ করতে বলে, তখন অবয়গুলো তো লাগবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আম, অপ্রভাবী অব্যয় এবং প্রভাবী অব্যয়। অপ্রভাবী অব্যয় হচ্ছে অব্যয় তো নিজে কখনো পরিবর্তিত হবে না, কিন্তু কিছু কিছু অব্যয় আছে যারা তাদের সাথে সম্পর্কিত শব্দ বা পদকে পরিবর্তন করতে পারে। পরিবর্তন অর্থাৎ ওদের যে বিভক্তিটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য একটা বিভক্তি হবে আহ অব্যয়টার প্রভাবে। তো এরকম যে সকল অব্যয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রভাবী অব্যয়। আর যে সকল অব্যয় কোনো প্রভাব ফেলে না কোনো পদের উপর এবং নিজেও পরিবর্তিত হয় না, সেগুলো হচ্ছে অপ্রভাবী অব্যয়। তো এরকম অনেকগুলো অব্যয় আমরা পড়েছিলাম, যে এখানে দেখুন, এখানে আছে। প্রথমে আছে এভ।
এবার হচ্ছে, এবার অর্থ হচ্ছে ই। দেখুন এখানে আছে রামঃ এব গচ্ছতি, অর্থাৎ রামই যাচ্ছে। এরপর আছে আপি। আপি অর্থ হচ্ছে ও। তারপর এখানে আছে শ্যামঃ আপি গচ্ছতি, অর্থাৎ শ্যামও যাচ্ছে। দেখুন এখানে কিন্তু একবার হচ্ছে দেবনাগরী হরফে দেওয়া আছে, পাশে বাংলাটাও দেওয়া আছে। তো দেবনাগরী হরফ আশা করি এতদিনে আপনারা পড়তে শিখে গেছেন। আর এরপর আছে ইব। ইব অর্থ হচ্ছে মতো। চন্দ্র ইব মুখম শোভাতে, অর্থাৎ চাঁদের মতো মুখটি শোভা পাচ্ছে। এরপর আছে চ। চ এর অর্থ হচ্ছে এবং। রামঃ শ্যামঃ চ গচ্ছতঃ, রাম এবং শ্যাম যাচ্ছে। এরপর আছে আত্র। আত্র অর্থ হচ্ছে এখানে। রামঃ আত্র বসতি, রাম এখানে থাকে। আর তারপর আছে তত্র, সেখানে। শ্যামঃ তত্র বসতি, শ্যাম সেখানে থাকে। এরপর আছে সর্বত্র, সব জায়গায়। বায়ুঃ সর্বত্র अस्ति, অর্থাৎ বায়ু সব জায়গায় আছে। তারপর আছে অন্যত্র, অন্য জায়গায়। চন্দ্রঃ অন্যত্র अस्ति, চাঁদ অন্য জায়গায় বা অন্যখানে আছে। এরপর আছে ইহ। ইহ অর্থ হচ্ছে এখানে। ইহ জনঃ না বসন্তি, এখানে মানুষেরা থাকে না। এরপর আছে অদ্য শ্বঃ পরশ্বঃ, এগুলো তো আমরা করেছি। অদ্য মানে আজ, শ্বঃ মানে আগামীকাল, আর পরশ্বঃ মানে আগামী পরশু। এরপর আহ পরশ্বঃ, এটা অর্থ হচ্ছে আগামী পরশু দিনের পরের দিন। যেমন আজকে হচ্ছে মঙ্গলবার, তো শ্বঃ হচ্ছে বুধবার। বুধবাসরঃ, আমরা সংস্কৃতটা পড়েছি, আপনাদের যদি মনে থাকে। এরপর হচ্ছে পরশ্বঃ। পরশ্বঃ অর্থ হচ্ছে আগামী পরশু। পরশুদিন তাহলে হচ্ছে আমাদের পরীক্ষা, সেদিন হচ্ছে বৃহস্পতিবার। গুরুবাসরঃ। তারপর আছে পরশ্বঃ, তাহলে পরশু দিনের পরের দিন হচ্ছে শুক্রবার। শুক্রবার শুক্রবাসরঃ। এভাবে করে হচ্ছে আমরা বলবো অদ্য শ্বঃ পরশ্বঃ পরশ্বঃ। এরপর আছে হিয়ঃ। হিয়ঃ মানে গতকাল, পরহিয়ঃ মানে গত পরশু, আর পরহিয়ঃ অর্থ হচ্ছে গত পরশুর আগের দিন হবে। এখানে পরের দিন আছে, এটা আগের দিন হবে, মানে গত পরশুর আগের দিন। এখানে তারপর বাক্য দিয়ে উদাহরণও দেওয়া আছে, এগুলো আহ আচ্ছা, আমি এখানে এটা হচ্ছে অনেক বড় একটা পিডিএফ। তো এখানে হচ্ছে আমরা শুধু সেগুলোই পড়বো যেগুলো হচ্ছে আগে আমরা পিডিএফ এ পড়েছি, আগে হচ্ছে যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে। ক্লাসে আহ কিছু কিছু অব্যয় হচ্ছে পড়িয়ে তারপর উদাহরণ সহ বলা হয়েছিল, বোঝানো হয়েছিল। আহ মধ্যবর্তী পরীক্ষার আগে আমরা শুধু এখানে সেগুলোই দেখবো। নতুন করে এখন কিছু শিখতে গেলে যেগুলো ছিল সেগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। তারপর আছে প্রাতঃ সায়ং দিবা নক্তম, সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলা। আমরা উম গত ক্লাসে, আগের ক্লাস যেখানে হচ্ছে আমরা বাক্যের বাংলা থেকে সংস্কৃত করছিলাম, সেখানে নক্তম শব্দটা এসেছিল। নক্তম শব্দটা এটা হচ্ছে অব্যয়, আর এটার অর্থ হচ্ছে রাত্রিবেলা। এটা যেহেতু অব্যয় তাই এটার আর কোনো রূপ পরিবর্তন হবে না, এটা যেমন আছে তেমনই বসে যাবে। ওখানেও আমরা বসিয়েছিলাম নক্তম। নক্তম দধি না ভোক্তব্যম, অর্থাৎ রাত্রিবেলা দই খাওয়া উচিত নয়। এরপর শনৈহি। শনৈহি এটা কি শনৈহি এটা অর্থ হচ্ছে আস্তে বা ধীরে। শনৈহি শনৈহি অর্থাৎ হচ্ছে ধীরে ধীরে। শনৈহি শনৈহি আগচ্ছন্তি, ধীরে ধীরে এসো। আহ ধীরে ধীরে খাও, হ্যাঁ, ধীরে ধীরে শনৈহি খাও এটা। খাদাতু। হুম। তারপর আমরা আমরা বলবো যে শনৈহি শনৈহি
সংস্কৃতম খাদ, আহ পঠন্তি। বদতি। সংস্কৃত পড়ো বা পড়ছি। আম, এখানে আছে শনাইহি গচ্ছা, আসতে যাও। আমাদের আগে দিছে শনৈ শনৈ গচ্ছ, আচ্ছা শনৈ শনৈ গচ্ছ। আচ্ছা, এখানে দেখুন গচ্ছা, এটা এটা কোন কোন লকার থেকে এসেছে, কে একজন বলুন। গচ্ছা। লোট, এটা লোট, লোট লোকলোকার। লোট, লোট লোকার। হ্যাঁ ঠিক আছে। প্রথম পুরুষ এক বচন, মধ্যম পুরুষ এক বচন। হ্যাঁ, মধ্যম পুরুষ একবচনের। ওখানে হি আছে, কিন্তু আমরা জানি যখন গচ্ছা শেষে অ উচ্চারিত হয় তখন হিটা উজ্জ্ব থাকে। তাই এখানে গচ্ছা হি না হয়ে গচ্ছা এমনটাই হয়েছে। শনাই হি গচ্ছা অর্থাৎ আসতে যাও। এরপর আছে অকস্মাৎ বা সহসা, যার অর্থ হচ্ছে হঠাৎ। আম, অকস্মাৎ বা সহসা সীতা হনুমন্তম বৃক্ষাগ্রে অপশ্যৎ। আচ্ছা, এটার বাংলাটা দেওয়া হয়নি। এটার অর্থ হচ্ছে হঠাৎ সীতা হনুমানকে বৃক্ষাগ্রে অর্থাৎ হচ্ছে গাছের অগ্রভাগে দেখতে পেলেন। এরপর হচ্ছে আধুনা। আধুনা অর্থ হচ্ছে এখন। আরেকটা আছে, সেটা হচ্ছে ইদানিম। ইদানিমটা বোধহয় পরে আছে। আচ্ছা, আধুনা। আধুনা ইদানিম দুটাই অর্থ হচ্ছে এখন বা বর্তমানে। আহ এরপর আছে, এটার উদাহরণ আছে, আহম অধুনা বিদ্যালয়ম গচ্ছামি, আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি। তারপর আছে আনিয়ে দুহু অপরে দিহু, এটার অর্থ হচ্ছে অন্য দিন। বলছে আনিয়ে দুহু বা অপরে অপরে দিহু তস্য দৃষ্টতাম অপাকরিষ্যামি। অন্যদিন তার দৃষ্টতা দূর করব। এরপর আছে আপি চ। আপি এবং চ দুটো আলাদা আলাদা অব্যয়, এবং দুটো একসাথে এসে যেটার অর্থ হলো সেটা হচ্ছে আরো। আপি চ বদামি ইয়ৎ ত্বম মম পরমঃ সখা ইতি। তুমি আরো বলো যে তুমি আমার পরম সখা। এরপর আছে অবশ্যম। অবশ্যম অর্থ হচ্ছে নিশ্চিত। আম, ছাত্রাः অবশ্যম ব্রহ্মচর্য ব্রতম পালয়ুঃ। এটা আমাদের নোটেও বোধহয় এই সেম উদাহরণটা ছিল, অবশ্যম দিয়ে। এটাই ছিল। হ্যাঁ, ছাত্ররা অবশ্যই ব্রহ্মচর্য পালন করবে বা পালন করা উচিত ছাত্রদের। পালে ইউহু, দেখুন এটা হচ্ছে বিধিলিঙ্গ, যার অর্থ হচ্ছে উচিত। উচিত অর্থে বিধিলিঙ্গ ব্যবহৃত হয়। এরপর আছে আথ। আহ, আচ্ছা দিদি, হ্যাঁ বলুন। বলছিলাম যে এটা ওই যে অর্ধের উপরে আর কোনো ইয়ে নাই ওইদিকে, 1 থেকে শুরু হয়েছে না 10 থেকে শুরু হলো? এক থেকে, এই যে দেখুন আছে। ওই যে অপ্রভাবী অব্যয়গুলো। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, একটু আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব, দাঁড়ান। আচ্ছা, পিডিএফটা পেয়ে যাবেন ক্লাসের পর। ক্লাসের পর নোটটা দেওয়া হবে না? হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা, আগে ঠিক আছে আমাদের দিদি। আগের নোট আছে তো, আগে 3টা ক্লাস হয়েছিল। না তা কিন্তু আমরা থাক, কিন্তু এটা আজকে একটু ভিন্ন দেখছি, ভিন্ন আছে এখানে। ভিন্ন বলতে অর্থগুলো একই, ওই যে উদাহরণগুলো একটু ভিন্ন আছে। হ্যাঁ উদাহরণগুলো, সেটাই বলছি, হ্যাঁ সেটাই সেটাই সেটাই, এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আথা। আথা, এটা আমি আমার যতটুকু মনে পড়ছে এটা হচ্ছে ইয়াতে ছিল না, আপনাদের নোটে ছিল না, তাই হচ্ছে এটা আমি দাগিয়ে রেখেছি। আম, আথা হচ্ছে অনন্তরা। এটা যেহেতু নোটে ছিল না, এটা আপনারা স্টাইলে স্কিপ করতে পারেন। এরপর ইত্থম। ইত্থমটা ছিল, ইত্থম শব্দের অর্থ হচ্ছে এই রূপ। ইত্থম বোধ ত ইত্থম ইত্থম বোধিত তোপি দুর্যোধনः কুরুক্ষেত্র সমারথ ন বিরতः অভবৎ। এইরূপ বোঝালেও দুর্যোধন কুরুক্ষেত্র যুদ্ধ থেকে বিরত হলো না। এরপর আছে ইতি। ইতি অর্থ হচ্ছে এই।
अहं विद्यालयं न गमिष्यामि इति उक्त्वा बालिका रोदनं प्रारभत। দেখুন এখানে উক্তবা এটা কোন ধরনের প্রত্যয় পড়েছে বলুন? পাঁচ প্রত্যয়। হ্যাঁ, তোয়াজ প্রত্যয়। তো উক্তবা বদ্ধ বদ্ধাতুর টচ প্রত্যয়। হ্যাঁ, বাদ ধাতুর তোয়াজ প্রত্যয়। এর অর্থ হচ্ছে বলিয়া বা বলে। আমি বিদ্যালয়ে যাব না, কোন- আহ, এটা বলে আহ বালিকা অর্থাৎ ছোট মেয়ে বা বালিকাই বলি, বালিকা কান্না করতে শুরু করলো। আচ্ছা, এরপর আছে আম, দেখুন এখানে দাগানো গুলো হচ্ছে আপনাদের নোটে ছিল না, তাই এগুলো দাগানো। এগুলো চাইলে আপনারা পড়তে পারেন অথবা বাদ দিতে পারেন। এরপর হচ্ছে উতা। এগুলো হচ্ছে যদি জানার বা শেখার ইচ্ছা থাকে তখন হচ্ছে পড়বেন, পরীক্ষার ক্ষেত্রে এগুলোর আসবে না। আগে আগের গুলো। হ্যাঁ, আচ্ছা, উতা অর্থ পরীক্ষার জন্য আগের গুলো পড়বো আর কি। হ্যাঁ, হ্যাঁ। আগের গুলো পড়বো। ঠিক আছে। এরপর হচ্ছে উতা। উতা অর্থ হচ্ছে অথবা। উম সুনীলः মন্দিরম গচ্ছতি উত সুমন্তः মন্দিরম উত সুমন্তः। আচ্ছা, এখানে দেখুন এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা আমি এখন ঠিক করতে পারবো কিনা জানি না। এটা হচ্ছে এটার অর্থ হবে এমনটা যে আহ সুনীল মন্দিরে যাবে অথবা যাচ্ছে অথবা সুমন্ত। এখানে একটা দাড়ি হবে, আমি দিয়ে দিই। এখানে একটা দাড়ি, এরপর হচ্ছে যেটা আছে সেটা বাংলা অর্থ হচ্ছে সুনীল মন্দিরে যাচ্ছে অথবা সুমন্ত। সুনীল শব্দটা এখানে আসেনি। এরপর হচ্ছে তু। তু এর সাথে ওখানে নোটে আরো কিছু ছিল, কিন্তু পরন্তু এমন কিছু ছিল যেগুলোর অর্থ হচ্ছে কিন্তু। এখানে আছে অর্জুনः কৃষ্ণস্য বাক্যম ন অববুদ্ধবান নারদः তু সম্যক অববুদ্ধবান। অর্জুন কৃষ্ণের বাক্য বুঝতে পারলেন না, নারদ কিন্তু ভালো বুঝেছিলেন। এরপর আছে ঝটিতি। ঝটিতি অর্থ হচ্ছে শীঘ্র। বৃষ্টিরাগচ্ছতি ঝটিতি গৃহম প্রবেশতু। বৃষ্টি আসছে, তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করো বা শীঘ্রই বাড়িতে প্রবেশ করো। এরপর ধ্রুবম বা ভূয়ঃ এগুলো ছিল না নোটে। যেটা ছিল সেটা হচ্ছে প্রায়ঃ বা প্রায়েণ। এর অর্থ হচ্ছে প্রায়ই বা অধিক স্থলে। আহ প্রায়ঃ বা প্রায়েণ নরাঃ বুদ্ধিমন্তঃ ভবন্তি, অর্থাৎ মানুষেরা প্রায়ই বুদ্ধিমান হয়। এরপর আছে মিথ্যা। আহ মিথ্যা মা বদ, মিথ্যা বলো না। তারপর আছে সত্যম। সদা সত্যম বদ, সবসময় সত্য বলো। তারপর আছে মুধা বা বৃথা, এটা ছিল না। সদ্যহ বা সদপি এগুলো ছিল। এটা অর্থ হচ্ছে তৎক্ষণাৎ। গঙ্গা জলম ইহ স্পৃশতি স্পৃশতি সদ্যহ সদপি তস্য পাপম নশ্যতি। গঙ্গা জল যে স্পর্শ করে তৎক্ষণাৎ তার পাপ নাশ হয়। এরপর আছে পুনঃ। পুনঃ অর্থ পুনরায়। এরপর আছে পুনঃ সীতা অযোধ্যা অযোধ্যায়াः বনম অগচ্ছৎ। পুনরায় সীতা অযোধ্যা থেকে বনে এলেন। তারপর আছে ইয়াবৎ। ইয়াবৎ অর্থ হচ্ছে যত দিন বা পর্যন্ত। আম, ইয়াবৎ জীবেত সুখম জীবেত, যতদিন বাঁচবে সুখে বাঁচো। এরপর হচ্ছে আম, খালু। খালু অর্থ হচ্ছে নিশ্চয়,
অনুনয় বা প্রশ্ন বা নিষেধ। খালু যখন এটা প্রশ্নের ক্ষেত্রে আসবে তখন সেটা হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য। আহ, তুম গচ্ছাসি খালু, তুমি কি গিয়েছিলে, এরকম জোর দিয়ে যখন জিজ্ঞেস করতে হবে। বা তুমি কি যাওনি, তুম না গচ্ছাসি খালু, তখন হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে খালুটা আসবে। আর যখন সেটা সাধারণ বাক্যে থাকবে তখন সেটাও হচ্ছে নিশ্চিত অর্থে বা জোর দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যেটা বলবো সেটা তখন আসবে। বা নিষেধ করার ক্ষেত্রেও আসতে পারে। যেমন এখানে আছে, ত্বম খলু দুর্যোধনঃ দম্ভস্থে স্বাভাবিকঃ। তুমি দুর্যোধন, তুমি দুর্যোধন, তাই তোমার দম্ভ থাকা স্বাভাবিক, এটা হচ্ছে নিশ্চয় নিশ্চিত অর্থে বুঝাচ্ছে। এরপর আছে খলু ত্বম শিক্ষকঃ, তুমি কি শিক্ষক। বা খলু গত্বা, তুমি কি গিয়েছিলে। এরপর অনুনয়ের উদাহরণ যেটা সেটা হচ্ছে, না খলু বাণঃ अस्मिन् হরিণে সন্নিপাত। তো কি বলছে, মেরো না মেরো না, এই বাণ হরিণকে মেরো না। এটা হচ্ছে অনুনয় বা অনুরোধ করে বলছে, বা নিষেধ অর্থ আমরা বলতে পারি। ন মানে কি না? হ্যাঁ, খলু মানে এখানে কি বোঝানো? ওই নিষেধ করছে বা অনুনয় করে বলছে, না খালু না খালু, না না মেরো না, এমন বলছে। তারপর হচ্ছে অন্যথা, অন্যথা হচ্ছে অন্য প্রকার বা নইলে। ত্বম গৃহম গচ্ছ অন্যথা তব পিতরম আহ্বয়ামি। আম, তুমি ঘরে যাও, না হলে আমি তোমার পিতাকে ডাকবো। তারপর হচ্ছে তারপরের বাক্যটা, এটা এটা একটু আমি আহ, কোন একটা স্পেলিং মিস্টেক আছে, আচ্ছা এটা আমরা বাদ দিই। তারপর হচ্ছে, তারপর এই যে মা শব্দটা এসেছে, মা শব্দটা একটা অব্যয়। মা শব্দের অর্থ হচ্ছে না। মা খাদতু দিবা দধি। সকালবেলা দই খেও না, কিন্তু সকালবেলা তো দই খাওয়া যায়, রাতে না খাওয়া যায় না। সে দিবা বলতে এখানে কি বুঝেছে? দিন, হ্যাঁ, দিনের বেলা। দিনের বেলা। কিন্তু তো আমরা এটা হচ্ছে যে আমাদের ইয়েতে আছে যে ওই 2টার পরে দই না খেলেই ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ওটাই বুঝিয়েছে। আম, দুপুরের বেলায় বুঝিয়েছে তাহলে। আম, এরপর আছে আম, আম মানে হ্যাঁ। আম, আম রামঃ এব রাবণম হতবান। কেউ যদি জিজ্ঞেস করে যে রামই কি রাবণকে মেরেছে, তখন আপনি বলতে পারবেন আম রামঃ এব রাবণম হতবান। রামই রাবণকে আহ হত্যা করেছে। দেখুন, এব, এব অর্থ এব অর্থ হচ্ছে রামই, রামই রাবণকে হত্যা করেছে। এরপর হচ্ছে হি অর্থ হচ্ছে অবধারণ যেহেতু বা বস্তুত। রামো হি ধনুর্ধারণম শ্রেষ্ঠ। রামই হচ্ছে ধনুর্ধারীদের মধ্যে শ্রেষ্ঠ। তারপর হচ্ছে অগ্নিহি অত্রাস্তি ধূমো হি দৃশ্যতে সমীপে। হি হি কোনটা বললেন আপনি? হি অবধারণ যেহেতু বস্তুত, 56 নাম্বার। মতলব রা, রাম হি নাকি এরকম কিছু একটা বললেন না, মানে সংস্কৃতটা নয়, বাংলাটা কি বললেন? হি হি অর্থটা কি হবে? বাংলায় হি শব্দটা বলিনি, এখানে দেখুন সংস্কৃততে 56 নাম্বারে দেখুন অব্যয় আছে হি, সেটার কথা বলছি। হ্যাঁ, এটা হি আছে তো। রাম ভি এরকম যদি আমরা বলি তাহলে কি বলবো? রামই, এটা হচ্ছে জোর দেওয়ার জন্য বা অবধারণ করার জন্য তখন আমরা হি শব্দটা ব্যবহার করব। জি জি, ঠিক আছে। এরপর হচ্ছে সাম্প্রতম। সাম্প্রতম হচ্ছে এখন বা উচিত। সাম্প্রতম ভারতে গণতন্ত্রম প্রচলতি। আম সাম্প্রতম মানে এখন ভারতে গণতন্ত্র প্রচলন আছে। ইদানিং
দুর্বলানাম 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 নিষ্কারণম পীড়নম ন সম্প্রতম। এখন দুর্বলদেরকে নিষ্কারণ করো বা উদ্ধার করো, পীড়ন করো না, পীড়ন করা উচিত নয়। এটার অর্থ হচ্ছে এমনটা। কি কি শব্দটা, এটা দেখবেন কৌমুদিতে, যেটার যেখানে সবগুলো অব্যয় আছে, কি শব্দটার ইংলিশ হিসেবে আছে ইনডিড, সিন্স বা বিকজ। বিকজ মানে তো কারণ অর্থে যেটা হয়, সিন্স হচ্ছে পর্যন্ত বা যখন থেকে, আর ইনডিড হচ্ছে অবশ্যই, অর্থাৎ জোর দিয়ে যখন বলি আমরা তখন হচ্ছে এই হিটা ব্যবহৃত হবে, অর্থাৎ অবধারণ যেহেতু বা বস্তুত। কৌমুদিতে অব্যয়গুলোর অর্থ, আপনারা যদি কারো কোনো কনফিউশন থাকে কৌমুদিতে দেখে নিতে পারেন। এরপর আছে প্রভাবী অব্যয়। প্রভাবী অব্যয়গুলোর মধ্যে প্রথমে আছে বিনা। বিনা অর্থ হচ্ছে ছাড়া। ঋতে অন্তরেনা, এগুলো অর্থ হচ্ছে ছাড়া বা বিনা। তো এক একটার ক্ষেত্রে এক একটা পঞ্চমী, সরি, এক একটা বিভক্তি ব্যবহৃত হয়, তাই আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। দেখুন প্রথমটাতে আছে জ্ঞানম বা জ্ঞানেন বিনা সুখম নাস্তি। তো বই বিনা ছাড়া যখন, সুখ নেই। হ্যাঁ, বিনা যখন থাকবে তখন হচ্ছে আম, দ্বিতীয়া বা তৃতীয়া হবে। সাধারণত তৃতীয়াই হয়, এখানে দ্বিতীয়াও বলেছে, দ্বিতীয়া বা তৃতীয়া হবে। এরপর হচ্ছে ঋতে। ঋতে থাকলে কি হয়, দ্বিতীয়া বা পঞ্চমী। জ্ঞানম বা জ্ঞানাৎ ঋতে সুখম নাস্তি, অর্থ কিন্তু একই, জ্ঞান ছাড়া সুখ হয় না। আবার যখন অন্তরেনা তখন দ্বিতীয়া হয়, জ্ঞানম অন্তরেনা সুখম নাস্তি। তো প্রভাবী অব্যয়গুলোর ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হয় যে এগুলো বসলে কখন কোন অব্যয়টা হচ্ছে, অব্যয় বলছি, কোন বিভক্তিটা হচ্ছে পরিবর্তিত হয়ে। তারপর এখানে দেখুন আছে অন্তঃ। অন্তঃ অর্থ হচ্ছে ভিতরে। গৃহস্য অন্তঃ জনাঃ সন্তি, ঘরের ভিতরে মানুষেরা আছে। তো অন্তঃ এটা থাকলে এটা ষষ্ঠী হয়। তারপর আছে বহিঃ, এটার অর্থ হচ্ছে বাইরে। আম, গৃহাদ বহিঃ বৃক্ষাঃ সন্তি, ঘরের বাইরে গাছগুলি আছে, থাকলে পঞ্চমী হবে। তারপর আছে প্রাক বা পূর্বম, আগে। শয়নাৎ প্রাক বা পূর্বম জলম পিবতি, শোয়ার আগে জল খাও, জল পান করুন, জল পান করুন। করুন। পান করুন বললে তো এখানে লোট থাকতো, এখানে লোট নেই, পিবাতি লট আছে, করে বা করছে। পিবতু, শয়নাৎ প্রাক পূর্বং জলং পিবতু। পিবাতু নেই, পিবাতি আছে, পান করে বা করছে। সাধারণ ঘটমান বর্তমান যেটা, সেটা হবে এখানে। পরম আচ্ছা, বা অনন্তরম অর্থ হচ্ছে পরে। সূর্যোদয়াৎ পরম বা অনন্তরম জলম পিবতি, সূর্যোদয়ের পর জলপান আহ করে বা করছে। তো এটা থাকলে হচ্ছে পরম বা অনন্তরম থাকলে পঞ্চমী হয়। এরপর আছে পরিতঃ, চারপাশে। গ্রামম পরিতঃ বনম অস্তি, গ্রামের চারপাশে বন আছে। তারপর আছে সহ সাকম সার্ধম, সঙ্গে। এই তিনটার অর্থই একই, এটা এই তিনটার হচ্ছে সঙ্গে অর্থে ব্যবহৃত হয়, আর এটা থাকলে তৃতীয়া হয়। রামেণ সহ বা সাকম বা সার্ধম শ্যামঃ গচ্ছতি, রামের সাথে শ্যাম যাচ্ছে। এরপর আছে আলম। আলম এর দুটো ব্যবহার আছে, একটা আলম যেটার অর্থ হচ্ছে সমর্থ, আম, যেটা সামর্থ্য বোঝায়, সেটার ক্ষেত্রে হচ্ছে চতুর্থী প্রয়োগ হয়। আর যেটা নিষ্প্রয়োজন বোঝায় বা আম, এটার ক্ষেত্রে হচ্ছে তৃতীয়া বিভক্তি ব্যবহৃত হয়। আম, তো
তো যেটা সমর্থ বোঝায় সেটাতে আছে আলম ভোজনায়, খেতে সমর্থ। এটাতে চতুর্থী হয়েছে, ভোজন শব্দ থেকে ভোজনায় হয়েছে। আর যেটা নিষ্প্রয়োজন সেটার ক্ষেত্রে হয়েছে আলম বিবাদেনা, বিবাদ শব্দ থেকে বিবাদেনা হয়েছে, তৃতীয়ার এক বচন, বিবাদের কোনো দরকার নেই। এরপর আছে উপরি, যেটা থাকলে ষষ্ঠী হয়। গৃহস্য উপরি বিড়ালঃ বর্ততে, গৃহের উপরে বিড়াল আছে। তারপর আছে অধঃ বা নিচৈহি, যার অর্থ হচ্ছে নিচে, এটা থাকলে ষষ্ঠী হয়। গৃহস্থ, গৃহস্য অধঃ গুপ্তধনম বর্ততে, ঘরের নিচে গুপ্তধন আছে। এরপর আছে নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, বষট, এগুলো থাকলে চতুর্থী প্রয়োগ হয়। এটা আমরা বিভক্তির প্রয়োগের সময় পড়েছি, চতুর্থী বিভক্তির ক্ষেত্রে। কৃষ্ণায় নমঃ, প্রজাভ্যঃ স্বস্তি, অগ্নয়ে স্বাহা, পিতৃভ্যঃ স্বধা, ইন্দ্রায় বষট। এরপর আছে পৃথক, পৃথক অর্থ হচ্ছে আলাদা, এটা থাকলে পঞ্চমী হয়। রামঃ বলরামাৎ পৃথক শস্ত্রম প্রযুক্তবান, অর্থাৎ রাম বলরাম থেকে আহ আলাদা ধরনের শস্ত্র অর্থাৎ অস্ত্র আহ দিয়ে যুদ্ধ করতেন বা আম, ব্যবহার করতেন। তারপর হচ্ছে কৃতম, কৃতম এটা তো ছিল না। তারপর হচ্ছে আরাত, আরাত অর্থ হচ্ছে নিকটে, আরাত থাকলে দ্বিতীয়া হয়। গ্রামম আরাত বনম আস্তি, গ্রামের নিকটে বন আছে। এরপর আছে অন্তরা, অন্তরা মানে হচ্ছে মাঝে, অন্তরা থাকলে ষষ্ঠী হয়। এখানে আছে ত্বম মাম চ অন্তরা পুষ্পাণি সন্তি, তোমার আর আমার মাঝে পুষ্পাণি অনেকগুলো পুষ্প আছে। ফলম ফলে ফলানি, ওখান থেকে পুষ্প, পুষ্প পুষ্পে পুষ্পাণি, এমনটা হয়েছে। যে তোমার আর আমার মাঝে কি আছে, পুষ্পাণি সন্তি। আচ্ছা, এখানে একটু ভুল আছে। দেখুন অন্তরা এটা থাকলে এটা ষষ্ঠী হয় না, এটা হয়তো ষষ্ঠী হওয়ার কথা, যে তোমার এবং আমার মাঝে ফুল আছে, কিন্তু হয় হচ্ছে দ্বিতীয়া। দেখুন ত্বম এবং মাম দুইটাই হচ্ছে দ্বিতীয়ার প্রয়োগ। আসমাত এবং ইউসমাত শব্দের, আসমাত শব্দের যদি ষষ্ঠী হতো, আমরা জানি আসমাত শব্দের ষষ্ঠী হচ্ছে মামা, আর ইউসমাত শব্দের ষষ্ঠী হচ্ছে তবা। তো এটা যদি ষষ্ঠী হতো তাহলে হতো তব মম চ অন্তরা পুষ্পাণি সন্তি, কিন্তু এটা এখানে ষষ্ঠী হয়নি, এটা হয়েছে দ্বিতীয়া, তাই হয়েছে ত্বম মাম চ অন্তরা পুষ্পাণি সন্তি। তাহলে এটা কি দ্বিতীয় হবে? হ্যাঁ, হ্যাঁ দ্বিতীয়া। তা- ষষ্ঠী বাদ, হ্যাঁ হ্যাঁ, এটা দ্বিতীয়া হবে। তাহলে ওটা কেটে দিয়ে ব্যবস্থা করা যায় কি এটা? ওই লাইনের পরে লিখে দিলেন এদিকে। হ্যাঁ, আশা করি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। হুম, একটু বড় হয়ে গেছে, তারপরেও আপনারা বুঝে নেবেন। আর সামান্তাত এটা হচ্ছে নোটে যেহেতু ছিল না, এটার অর্থ হচ্ছে চারপাশে। পরিতঃ সামান্তাত, 65 আর 76 এটা দুটোর অর্থে হচ্ছে একই, কিন্তু দেখুন পরিতঃ এটা এটা থাকলে দ্বিতীয় হয়, আর সামান্তাত এটা থাকলে ষষ্ঠী হয়। যাক, হ্যাঁ, তো এই ছিল মোটামুটি অব্যয়, এই লিস্টটা থেকে আপনারা পড়তে পারেন আম, শেখার জন্য। আর পরীক্ষায়ও তো আসবে, ওভাবে আলাদা করে আসবে না, গতবার যে আলাদা করে দিদি, এসেছিল। হ্যাঁ বলুন। বলছিলাম মোটামুটি যে এই যে অব্যয়গুলো পড়ানো হলো, প্রভাবী অব্যয়, অপ্রভাবী অব্যয়, হ্যাঁ, এই আমাদের ইয়ের মধ্যে কি অব্যয় এগুলোই আছে, না এর থেকে আরো বাইরে আরো অব্যয় আছে? সংস্কৃততে হ্যাঁ। অনেক অব্যয় আছে। দেখুন কৌমুদীতে বর্ণমালা অনুসারে দেখবেন অনেকগুলো অব্যয়ের কথা আছে। তো যদি শেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে ওগুলো পড়তে পারেন। আর এগুলো হচ্ছে কমনলি ইউজড,
এটা তো প্রাথমিক লেভেলের সবকিছু শেখানো হচ্ছে, তাই কমনলি ইউজড যেগুলো বা আমাদের গল্প পাঠের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো আসে সেগুলোই হচ্ছে এখানে হ্যাঁ। অন্তর্ভুক্ত করা আছে। ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এছাড়াও আরো অনেক ঠিক আছে। ধরনের অব্যয় আছে। আর আমরা তো জানি যে ভাষার পরিবর্তন হয়েছে, আগে অনেক অব্যয় ব্যবহৃত হতো, এখন হয় না, বা হুম। এখন হচ্ছে আগে হতো না, এরকমও অনেক অব্যয় আছে। সেগুলো হচ্ছে ডিটেলস পড়াশোনা করলে তখন দেখবেন। হুম, তো বোঝা এইটা গেছে। মোটামুটি অব্যয়ের রিভিশন। मैडम, ये प्रभावी अव्यय और अप्रभावी अव्यय काके বলে একবার সংজ্ঞাটা বলে দিন। আচ্ছা, আহ, অপ্রভাবী অব্যয় হচ্ছে যে অব্যয়ের প্রভাবে পূর্বপদ বা পরপদের বিভক্তি পরিবর্তিত হয় না। জি, জি, আর প্রভাবী অব্যয় হচ্ছে যে অব্যয়গুলোর প্রভাবে পূর্বপদ বা পরপদের বিভক্তি পরিবর্তিত হয়। জি, জি। আচ্ছা দিদি। হ্যাঁ, বলুন। হ্যালো। আচ্ছা, বলছিলাম কি যে ওই ক্লাসটা কি এই পর্যন্ত, না ওই আরো ডিটেলস কোনো আলোচনা? ডিটেলস বলতে এটা তো গেল অব্যয়, এরপর আছে সন্ধি। আচ্ছা আচ্ছা, তাহলে এটার ইয়েটা পাবো তো और আমি, না এই রেকর্ডিংটা পাবো তো না? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, তাহলে এই আমি আমি এই পরে এরপরে যেটা আমাদের তো ইয়ে হয়ে যাবে না, আহ, তারপরে তো আবার রেকর্ডিং, হ্যাঁ ওই রেকর্ডিংটা একটু দিয়ে দিন তাহলে। ওই আমি এটা শুনতে পাবো, আমি একটু লিভ নিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে। ওই ইয়েতে আসছি তো। হ্যাঁ। দিদি, ঠিক আছে। ম্যাম, और একটা কথা হ্যাঁ, কি বলুন। প্রত্যয় কি প্রত্যয় থাকবে? আম, 5টা। তুমুন, হুম, ত্বচ, লেপ। হ্যাঁ, তারপর হচ্ছে তবতু, ত। এক মিনিট আমি একটু। তুমুন, ত্বচ, লেপ, লেপ, त्वच, हाँ, আর তবতু, तुमुन, ত। तवतु तो, जी तवतु और ত। त्वा। हाँ जी, ठीक है। এগুলোর মধ্যে দিদি, হ্যাঁ, বলুন। দিদি, এই এই আপনি যে শিট থেকে পড়াচ্ছেন এটা আমাদের প্রিন্ট নেওয়ার জন্য দিয়ে দিবেন কেমন? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিব। সন্ধিটাও দিয়ে দিবেন, সন্ধি যেটা পড়ে। আচ্ছা, সন্ধির দিদি, হ্যাঁ, বলুন। আমার একটু জিজ্ঞাসা ছিল আমাদের পরিচয়ে কি কোনো নাম্বার আছে, মানে এই পরীক্ষায়? পরিচয় ওটা মিড টার্মে হয়ে গেছে, এটা এবার আর আসে। ও আচ্ছা। এরপর হচ্ছে সন্ধি। সন্ধির আম, কোনো পিডিএফ আমি এখনো মানে তৈরি করা হয়নি। তো আমরা হচ্ছে বই থেকেই দেখবো আপাতত। দেখতে থাকুক। এরপর হচ্ছে হুম যেটা বলছিলাম, সন্ধি। সন্ধি আমরা জানি, সন্ধি ব্যাকরণ কণিকা বা কৌমুদি থাকলে ওটা ওটা নিতে পারেন। সন্ধি হচ্ছে যখন দুটো শব্দ পরপর আচ্ছা, এটা বলছিলাম, সন্ধি যখন দুটো শব্দ পরপর পাশাপাশি বস এমন ভাবে বসে যে আমরা উচ্চারণের সময় দুটো শব্দ একত্রিত হয়ে একটা নতুন শব্দ গঠন করে, তখন যে নতুন শব্দটা গঠিত হলো তাকে আমরা সন্ধিবদ্ধ পদ বলি। তো এই যে দুটো শব্দ পরপর একসাথে মিলিত হয়ে গেল, সে মিলিত হওয়ার ফলে যে নতুন শব্দ গঠন হচ্ছে, সে শব্দ গঠনের কিছু নিয়ম আছে, কিভাবে গঠন হবে বা কখন কিভাবে আম, কোনো বর্ণ আলাদা করে আসবে কিনা, কোনো কার আসবে কিনা। তো এই নিয়মগুলো যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সন্ধি প্রকরণ। সন্ধি হচ্ছে প্রধানত 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
তার মধ্যে আবার স্বরসন্ধির একটা অপর নাম আছে, সেটা হচ্ছে আচ সন্ধি। আর ব্যঞ্জন সন্ধির অপর নাম হলো হল সন্ধি। এগুলো কণিকাতে নেই, কৌমুদীতে আছে। কৌমুদীতে হচ্ছে 13 নং পৃষ্ঠায় আছে। 13 নং পৃষ্ঠায় আম ব্র্যাকেটে স্বরসন্ধির পাশে পাশে লেখা আছে আচ সন্ধি, আর ব্যঞ্জন সন্ধির পাশে লেখা আছে হল সন্ধি। আমরা যখন ক্লাস করেছি তখন কিছু নিয়ম আকারে পড়েছি। যেমন স্বরসন্ধির ক্ষেত্রে ছিল 13টা নিয়ম, তারপর ব্যঞ্জন সন্ধি, তারপর বিসর্গ সন্ধি, এরকম করে আমরা পড়েছি। তো যে নিয়মগুলো হচ্ছে বেশি ব্যবহৃত হয় সেগুলোই আমরা পড়েছি। কিছু কিছু নিয়ম হচ্ছে কণিকা থেকে বেশিরভাগ নেওয়া হয়েছে। তবে কিছু কিছু নিয়ম কৌমুদী থেকেও নেওয়া হয়েছে। কৌমুদীতে বিশদ আলোচনা আছে, ওখানে সবগুলা নেওয়া হয়নি। আম, তো আপনারা হচ্ছে এইসব ক্ষেত্রে, বিশেষ করে সন্ধির ক্ষেত্রে নোটগুলো ফলো করবেন, কোন কোন নিয়মগুলো আছে বা কোন কোন নিয়ম থেকে আসতে পারে সেটার জন্য। আমরা নিয়ম অনুযায়ী আজকে আজকে না পড়ি, আমরা যেহেতু নিয়ম অনুসারে পড়েছি আগের ক্লাসগুলোতে। আমরা এখন সন্ধি বদ্ধকরণ আর সন্ধি বিচ্ছেদ এটাই পড়বো। যেমন এখানে যদি আমরা বলি আহ দেব যোগ ইন্দ্রহা, এই দুটো শব্দ একত্রিত হয়ে কোন শব্দটা গঠন করবে? দেব যোগ ইন্দ্রহা। দেবেন্দ্র। 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 কেন এমনটা হলো? দেব, দেব শেষে অ উচ্চারিত হচ্ছে, আর ইন্দ্র। ও আর রস্বই অশ্বই ও স্বরে আর রস্বই উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, আর আর স্বরে স্বরে রস্বই আর মিলিত দীর্ঘই হয়ে মিলিত হয়ে একার হয়, একার। একার হচ্ছে। একইভাবে এখানে আছে গণ যোগ ঈশः গণেশः, তারপর আছে মহা যোগ ঈশ্বরः মহেশ্বরः। আম, এরপর আরেকটা যদি বলি, আম, অতি যোগ ইব, কি হবে? অতীব দীর্ঘিকার। হ্যাঁ, অতীব। অতি, এটা শব্দের শেষে হচ্ছে রস্বই উচ্চারিত হচ্ছে, রস্বইকার আছে বা ই উচ্চারিত হচ্ছে। ইব, ইবা শব্দটা হচ্ছে অব্যয়, আমরা একটু আগেই পড়েছি। আহ তো অতি এবং ইবা দুটো যুক্ত হয়ে অতীব, মানে অত্যন্ত, যেটাকে বোঝায় অত্যন্ত ভালো। অতীব সম্যক, অত্যন্ত ভালো, বা অত্যন্ত খারাপও হতে পারে, ভালোটা বললাম। অতীব মানে অত্যন্ত। এরপর আছে আম, দেবর্ষি। দেবর্ষি, এটা এই শব্দটার সন্ধি বিচ্ছেদ করুন তো। দেব যোগ ঋষি। হ্যাঁ, দেব যোগ ঋষিহি, দেবর্ষিহি। এটার দেব এটার নিয়মটা ঋষি। হচ্ছে আম, যখন অকার বা আকারের পর রিকার থাকে তখন উভয় মিলে আর হয়ে যায়। দেবা আর ঋষি, এবং রি দুটো মিলিত হয়ে একটা আর এসে যায়। আর যখন সেটা থাকে তখন সেটা আম, না, সরি, আর পর যখন ঋত থাকে, ঋত শব্দটা থাকলে তখন সেটা আর না এসে আর আসে। যেমন ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্তঃ। এখানে আর শব্দটা না এসে আর এসেছে, ক্ষুধার্তঃ। এরপর আছে অদ্য যোগ এব। আদ- অদ্য যোগ ইব। অদ্যৈব, অদ্যাবি। অদ্যৈব, ওইকার এসে যাবে, অদ্যৈব। অদ্য অর্থাৎ আজ, যোগ এব, এব অর্থ তো এব, এর অর্থ হচ্ছে আজকেই। অদ্যৈব, আজকেই করতে হবে। তারপর আছে উম জল আর যোগ। স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার আমি করিনি, আমি বই থেকে পড়াচ্ছি। আচ্ছা, ওকে ওকে।
এরপর আছে জল যোগ ওঘহ, জলৌঘহ। আহ এরপর আছে अति जोक आचारः, अत्याचारः। यदि जोक अपि, यद्यपि। তারপর আছে নদী যোগ অম্বু, নদ্যম্বু। তম্বু। তারপর আছে পিতৃচ্ছা। পিতৃচ্ছা, এটার সন্ধি বিচ্ছেদ করুন তো। পিতৃযোগ ইচ্ছা। হ্যাঁ, পিতৃ যোগ ইচ্ছা। এটা হচ্ছে রি, পিতৃ শেষে রিকার আছে। আর ইচ্ছা, এটা হচ্ছে রস্বই। এবং রিকারের পর যখন রস্বই থাকে, তখন দুটো মিলিত হয়ে উম, আম, পূর্ববর্ণে হচ্ছে র আকার বা রেফ আকারে যুক্ত হয়। না না, র ফলা আকারে যুক্ত হয়, রেফ বলছি, র ফলা আকারে যুক্ত হয়। এরপর আছে সবচেয়ে যেটা অন্য ধরনের, সেটা হচ্ছে সে যোগ আনাম শয়ানম, নে যোগ আনাম নায়ানাম। তারপর আহ একইভাবে আছে আহ পো যোগ ইত্রাম পবিত্রম। মানে এগুলো দেখে বোঝা যায় না যে সন্ধি বিচ্ছেদটা কিরকম হবে। তারপর হচ্ছে বিনয়ী যোগ আকাহ, বিনায়কাহ। যেগুলো হচ্ছে একদম উচ্চারণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বাকিগুলো তাও শুনে বোঝা যায়। যেমন যদি দেবার্ষি যেটা আমরা বলেছি, সেটা আমরা আম, অনেকটা আন্দাজ করা যায় যে দেবাহ যোগ ঋষি। কিন্তু পবিত্র, পবিত্রম, এটা থেকে কখনোই আন্দাজ করা যায় না যে যেটা পো যোগ ইত্রম থেকে এসেছে, পবিত্রম। পবিত্র। এরপর লোচ লবণ, লোচগণ লবণ। হুম, ওই পবিত্রের মতো। হ্যাঁ, কিন্তু এরকম কি হয়? আমার আসলে জানা নেই। আপনাদের কারো যদি জানা থেকে থাকে তাহলে বলতে পারেন। এই যে লো যোগ অনম, লবণম। এগুলা নিপাত নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কণিকা থেকে বলছেন এগুলো? না তো, আমি এমনি বলছি। আচ্ছা, কণিকাতে কিছু নিপাতনে সিদ্ধ দেওয়া আছে, তো তাই বলছি কণিকার শেষ দিকে, মানে সন্ধির পরে করে। আম- না, আমি এমনি বলছি, নিজের থেকে বলছি। ঠিক আছে। এরপর আছে পৌ যোগ আকহ, পাবকহ। ভৌ যোগ উকহ, ভাবুকহ। এগুলো গেল স্বরসন্ধি। এরপর আছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি, আহ ব্যঞ্জন সন্ধির অন্যান্যগুলো থেকে দেখবেন ব্যঞ্জন সন্ধি যখন সন্ধিবদ্ধ হয় তখন উচ্চারণগুলো কেমন জানি বিদঘুটে বিদঘুটে হয়ে যায়। সবগুলো না, কিন্তু বেশিরভাগ। যেমন আছে মহৎ যোগ চক্রম, মহৎ চক্রম। উত যোগ চারণম, উচ্চারণম। তারপর আছে তৎ যোগ ছবিহি, তচ্ছবিহি। এরপর আছে আম, महान जोग जयः, महान जयः। भवान जोग जीवतु, भवान जीवतु। তারপর আছে ভবৎ যোগ জীবনম, ভবৎ জীবনম। তৎ যোগ জন্ম, তজ্জন্মঃ। উত যোগ জ্বলः, উজ্জ্বলः। হুম, উদ্ধরণম,
এটার সন্ধি বিচ্ছেদ করে বলুন তো। উট যোগ হার, হরণম। এটা no, উট যোগ হারানো, হ্যাঁ হ্যাঁ। উৎ যোগ হরণম উদ্ধরণম। হুম। তারপর হচ্ছে উৎ যোগ হতঃ উদ্ধতঃ। আহ, এরপর আছে মহান যোগ লাভঃ মহাং লাভঃ। এখানে একটা চন্দ্রবিন্দু চলে আসে, দন্তা নটা উঠে একটা চন্দ্রবিন্দু আসে, তারপর হচ্ছে লয় ল হয়ে যায়। মহান যোগ লাভঃ মহাং লাভঃ মহাং লাভঃ। তারপর আছে ভবান যোগ লভতে ভবান লভতে ভবাং লভতে। এরপর আছে উম হাসান যোগ চলিতঃ হাসাংশ চলিতঃ। আচ্ছা, এগুলো বেশি কঠিন হয়ে যায়, এগুলোর ব্যবহার যত কঠিন দেখবেন সেগুলোর ব্যবহার তত কম আসবে। তারপরও শাস্ত্রে দেখা যায়, বিশেষ করে গীতা বা যারা হচ্ছে উপনিষদ গুলো পড়েন ওখানে আছে। তারপর আছে রণ যোগ জয়তি রঞ্জয়তি বর্ণ যোগ টয়তি বর্ণটয়তি আসন যোগ কতে আসঙ্কতে। তারপর আছে বৃক্ষচ্ছায়া। আচ্ছা, পরিচ্ছদ, এটা খুবই পরিচিত আমাদের, এটা সন্ধি বিচ্ছেদ করে বলুন। পরিযোগ ছদ, পরিযোগ সদহ। হ্যাঁ, পরি যোগ ছদঃ পরিচ্ছদ। পরি- হ্যাঁ, পরিযোগ সদহ। তারপর আছে বাগীশঃ, এটা বলুন। এটা এটা জানা নাই। এটা হচ্ছে বাক যোগ ঈশঃ। এটা হচ্ছে অভিযোগ আহ, হুম। কৌমুদীতে 25 নাম্বার যেটা নিয়ম আছে সেখানে আছে। কৌমুদীতে 25 নাম্বার নিয়ম, 32 পৃষ্ঠায়। আহ, আর আমাদের যে পিডিএফ সেটাতে বোধহয় আহ সেটাতে 11 নাম্বার নিয়ম আছে। এরপর আছে দংশনম। দন যোগ শনম দংশনম। রন যোগ হতে রং হতে। আম, এরপর শেষ যেটা আছে সেটা তো সবার মানে ব্যবহৃত হয় বলতে গেলে। জগৎ যোগ অন্তঃ জগদন্তঃ। জগৎ যোগ ইন্দ্রঃ জগদিন্দ্রঃ। জগৎ যোগ ঈশঃ জগদীশঃ। তারপর আছে মহৎ যোগ বনম মহদ্বনম। জগৎ যোগ বন্ধুঃ জগদ্বন্ধুঃ। महत जोग औषधम महौषधम। ওরকম তারপর আছে বড়দের ধ যদি মুখ থাক তাহলে ও। এই গেল হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি। এরপর আছে বিসর্গ সন্ধি। আচ্ছা, বিসর্গ সন্ধির ক্লাসটা বোধহয় আহ বিসর্গ সন্ধির ক্লাসটা কি আমি নিয়েছিলাম? না বিসর্গ দিদি, সন্ধি জুয়েল স্যার অসুবিধা নিছে। নেই। না, উত্তর বাংলা বিসর্গ সন্ধি জুয়েল স্যার নিয়েছিলেন আচ্ছা আচ্ছা। 7-12-24 আচ্ছা, এখানে একজন বললেন 12 নাম্বার নিয়ম কৌমুদীর 18 নম্বর পৃষ্ঠা 16 নং। আচ্ছা, আমাদের এটা এটা হচ্ছে 12 নাম্বার নিয়মটা যেটা আছে সেটা একই সাথে দেখুন 16 এবং 17 দুটোকেই হচ্ছে কভার করে। এখানে কি আছে যে স্বরবর্ণের পর
স্বরবর্ণ পরে থাকলে পদান্তে অবস্থিত একার ঐ, ঐকার আই, ওকার হচ্ছে আব এবং ঔকার আ হয়ে যায়। আব আব, এটা আব হবে, আব হয়ে যায়। তো এটাই হচ্ছে ভেঙে ভেঙে 15 14 থেকে শুরু হয়েছে। 14তে আছে একারের স্থানে অয় হয়, 15তে আছে ঐকারের স্থানে আয় হয়, 16তে আছে ওকারের স্থানে আব হয়, আর 17তে আছে ঔকারের স্থানে আব হয়। এই চারটাকে একসাথে করে স্বরসন্ধির 12 নম্বর নিয়ম, সেটা হচ্ছে আমাদের পিডিএফ এ ছিল, ওখানে দেওয়া আছে। তো নিয়মটা হচ্ছে এমন, যখন হচ্ছে কোন একটা শব্দের আম, প্রথমে প্রথমে না, মানে শেষে শেষে একার বা উচ্চারিত হবে এবং শেষ এটার পরে একটা স্বরবর্ণ থাকবে। সেটা যে কোনো স্বরবর্ণ হতে পারে। আমাদের জানি যে আমরা 13টা স্বরবর্ণ আছে, সরি 11টা। 11টা স্বরবর্ণের মধ্যে যে কোনো একটা থাকলে তখন কি হবে, একারটা উঠে যাবে। যেমন এখানে আছে নে যোগ আনাম, নে, নে শব্দের যে একারটা, সে একারটা উঠে যাবে। উঠে কি হবে, একটা আই আসবে। অর্থাৎ নে যদি একারটা তুলে ফেলি তখন কি থাকে, না, না এর সাথে আই। তারপর আছে আনাম, নাই, না, আই, আনাম, নয়ানাম, এমন ভাবে হচ্ছে। তারপর সে শব্দের যে একার সেটা উঠে যাবে, সেটা উঠে হবে আই, শাই, তারপর হবে আনাম, শায়ানাম, এমনটা। তারপর আছে যখন ঐকার থাকে, অর্থাৎ ঐকার কোন একটা শব্দের শেষে ঐকার আছে এবং পরে কোন একটা স্বরবর্ণ আছে। যেমন বিনাই, এটার শেষে ঐকার আছে, তো ঐকারটা যদি আমি তুলে ফেলি তাহলে হবে বিনা, বা বিন। বিন এর সাথে যখন আমরা আই যোগ করব তখন হবে বিনাই, বিনাই যোগ আকহ, তারপর হবে বিনায়কহ। তারপর আছে সঞ্চয়, সঞ্চয়, এটার শেষেও ঐকার আছে, ঐকারটা উঠে যাবে, একটা আই আসবে, সঞ্চায়, সঞ্চায়, তারপর আকহ, তারপর হবে সঞ্চায়কহ। তারপর যেটা আছে সেটা হচ্ছে আহ ভো, যখন ওকার থাকবে, ভো শব্দটার শেষে ওকার আছে, ওকারটা উঠে যাবে, ওকারটা উঠে এখন কি আসবে, আব, আব আসবে, তাহলে কি হবে, ভব। তারপর আছে আনাম, ভবানাম। তারপর যদি বলি পো যক অনহ পবনহ, পো যক ইত্রম পবিত্রম। আর যখন ঔকার থাকবে তখন ঔকারটা উঠে আব হবে। তো মোদ্দা কথা হচ্ছে, যখন কোন একটা শব্দ এর শেষে একার, ঐকার বা ওকার, ঔকার থাকবে এবং এর পরের শব্দটায় কোনো স্বরবর্ণ থাকবে, তখন এই কারগুলো উঠে যাবে। একার উঠে যাবে, একার উঠে হবে আই, ঐকার উঠে যাবে, ঐকার উঠে হবে আই, ওকার উঠে হবে আব, ঔকার উঠে হবে আব, এবং উঠে যে শব্দটা পরে আছে সেটা সরাসরি যুক্ত হয়ে যাবে। যেমন এখানে আছে ভৌ, ভৌ শব্দের ঔকারটা উঠে গেল, একটা আব আসলো, হলো ভাব। তারপর আছে উকাহা, হলো ভাবু কাহা, ভাবু কাহা। একইভাবে আছে আহ নৌ যোগ ইকাহা, নৌ, নৌ শব্দের যে ঔকার সেটা আমরা তুলে দিব, তারপর একটা আসবে আব, নাভ হলো আমাদের, না যোগ আব, নাভ। এরপরের শব্দটা আছে ইকাহা, নাভ যোগ ইকাহা, নাভি কাহা। এভাবে করে আহ সন্ধিবদ্ধ পদগুলো হচ্ছে। আচ্ছা, তো এই গেল আমাদের 12 নম্বর নিয়ম। এরপর আমরা আমরা ব্যঞ্জন সন্ধি শেষ করেছি, আমরা বিসর্গ সন্ধিতে যাব। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি হচ্ছে প্রধানত দুই প্রকার। বিসর্গ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে রজাত বিসর্গ, একটা হচ্ছে স্বজাত বিসর্গ। তো যখন সন্ধিবদ্ধ পদ হয় তখন হচ্ছে আমাদেরকে দেখতে হয় যেটা রজাত বিসর্গ থেকে এসেছে নাকি স্বজাত বিসর্গ থেকে এসেছে। তো তখন বিসর্গটা উঠে গিয়ে রজাত থেকে হলে সেটা রেফ হয়ে যায়, আর স্বজাত থেকে হলে সেটা শয় হসন্ত হয়ে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে যায়। যেমন
এখানে আছে পূর্ণঃ যোগ চন্দ্রঃ। এই যে পূর্ণঃ, এটা হচ্ছে, এটার হচ্ছে যে শেষে বিসর্গটা আছে সেটা উঠে গেল, উঠে কি হলো, একটা তালব্য স এলো, তারপর সেটা চ এর সাথে যুক্ত হয়ে গেল পূর্ণশ্চন্দ্রঃ। একইভাবে আছে বায়ুঃ যোগ চলতি, বায়ুশ্চলতি। এরপর हसन हसन मतलब हसन माने ওই যে চয়ের নিচে হসন্ত, আম, माने हॉल हॉल হ্যাঁ बोले। হ্যাঁ हम्म, হ্যাঁ ওটাই। ठीक है ठीक है ठीक है। এরপর আছে আম, যে ট ঠ এর পর বিসর্গ থাকলে সেটা মূর্ধন্য স হয়ে যায়। এখানে আছে ধনুঃ যোগ টঙ্কারঃ, ধনুষ্টঙ্কারঃ। তারপর আছে নদ্যা স্থিরম, নদ্যাহ যোগ তীরম, নদ্যা স্থিরম। এখানে বিসর্গটা উঠে দন্ত স এসেছে, তো এখানে আমরা বলতেই পারি যেটা স্বজাত বিসর্গ, যেটা উঠে গিয়ে দন্ত সটা এসেছে। এরপর আছে আম, চ চ চ থ এর পরে হেনা মূর্ধন্য থাকলে কি হবে? চ কি একটা ছ নিয়ম এর পরে বলেন, মূর্ধন্য থাকলে মূর্ধন্য কি স না ন? মানে চ আর থ এর পরে কি বললেন আপনি, এটা কি হবে? আচ্ছা, ওটা বলেছি আম, ট এবং ঠ এর পরে যদি বিসর্গ, আচ্ছা ট। হ্যাঁ ট এবং ঠ পরের শব্দে থাকবে এবং এর আগের শব্দে যদি একটা বিসর্গ থাকে, তখন বিসর্গটা উঠে জি গিয়ে একটা মূর্ধন্য স আসবে। যেমন ওকে। ধনুহু, এটার শেষে হচ্ছে বিসর্গ আছে টঙ্কারহ, এটার জি জি। শব্দের প্রথমে আছে ট, হুম, তাই প্রথম শব্দের হুম, যে বিসর্গটা ধনুহু, সেটার বিসর্গটা উঠে হুম, একটা মূর্ধন্য স আসবে, হবে ধনুষ। এরপর আছে টঙ্কারহ, তো দুটো একসাথে মিলিত হবে ধনুষ টঙ্কারহ। জি জি। এরপর আছে নদ্যাহ যোগ তীরম, নদ্যাস্তীরম। তারপর আছে আহ সুপ্তঃ যোগ শিশুঃ, সুপ্তঃ শিশুঃ। উন্নতঃ যোগ শৈলঃ, উন্নতঃশৈলঃ। আম, এরপর যেটা আছে 5 নং, সেটা আছে নবঃ যোগ অঙ্কুরঃ, নব নবঙ্কুরঃ। এখানে দেখুন, এখানে একটা লুপ্ত অ আসছে। আমরা যারা গল্প পাঠ করেছি তারা অনেকেই এই লুপ্ত অটার সাথে পরিচিত, আমরা এটা অনেকবার দেখেছি। এবং এই লুপ্ত অটা থাকলে আমরা জানি যে আগের যে শব্দটা, আগের যে বর্ণটা, সেটা আমাদেরকে একটু দীর্ঘ উচ্চারিত করতে হয়। এখানে দেখুন নবহ, নবহ শব্দের শেষে বিসর্গ আছে এবং অঙ্কুরহ, অঙ্কুরহ শব্দের প্রথমে সরে অ আছে। তো যখন সন্ধিবদ্ধ হলো তখন হলো আম, একটা ওকার এলো, বিসর্গটা উঠে একটা ওকার এলো এবং যে সরেয়টা সেটা লুপ্ত অ আকারে রয়ে গেল। তো তাহলে কি হলো, নব, নব, তারপর লুপ্ত অ এবং কুরহ। তো আমরা এটাকে দীর্ঘ উচ্চারণ করব, আহ, যে বয় ওকার আছে সেটাকে একটু দীর্ঘ উচ্চারণ করব যেহেতু লুপ্ত অ আছে। নবং কুরহ, নবং কুরহ, এমন ভাবে উচ্চারণ করব। আরেকটা আছে নারাহা যোগ আয়াম, এটাও হবে নরোয়ম, নরোয়ম। তারপর আছে আম, সদ্য জাতঃ, যেটা সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই সদ্যঃ যোগ জাতঃ। এরপর আছে নব, নব ডমরু, ডমরুহু, এটার সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই নবহ যোগ ডমরুহু। তো এভাবে করে হচ্ছে আপনারা সন্ধি বিচ্ছেদটাও দেখবেন, সন্ধিবদ্ধ পদটাও দেখবেন। আর আপনাদের সুবিধা কি, সন্ধিগুলো হচ্ছে সরাসরি আসবে না, যে বলবে না যে আহ, এটার সন্ধিবদ্ধ পদটা লিখো বা সন্ধি বিচ্ছেদটা লিখো। এটা হচ্ছে সঠিক উত্তর আকারে আসছে, তো তো এটা অপশনে থাকবে, 4টা অপশন থাকে, 4টা অপশন থেকে আপনাদেরকে সঠিক উত্তর কোনটা বা
মেইন উত্তর কোনটা সেটা আপনাদেরকে বেছে নিতে হবে। তো এটা একটা সুবিধা হয়ে গেল, আলাদা করে আর মুখস্থ করতে হচ্ছে না। দেখলেও তো অনেক সময় মনে পড়ে যে হ্যাঁ আমি হয়তো এটা ভুলে গেছি, কিন্তু চোখের সামনে দেখলে মনে পড়ে যে হ্যাঁ এটা এটাই ছিল। এটা হচ্ছে নাবাহা যোগ ডামরুহু এমনটাই ছিল, এভাবে করে মনে পড়বে। তো সন্ধিগুলো হচ্ছে আপনারা এভাবে করেই পড়বেন। আহ প্রথমে হচ্ছে সন্ধিবদ্ধ পদটা পড়বেন, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করেও পড়বেন, দুই দিক থেকেই। সন্ধিতে আপনাদের হচ্ছে 5 নম্বর, 5টা সঠিক উত্তর থাকবে, সেগুলো আপনাদেরকে উত্তর করতে হবে। ম্যাম, সন্ধিবদ্ধ মানে সন্ধি যুক্ত সন্ধি? হ্যাঁ, মানে যখন আমরা দুটো শব্দ একত্রিত করছি সন্ধির মাধ্যমে, তারপর একটা নতুন হ্যাঁ, শব্দ আসছে সন্ধির ফলে, তাই হ্যাঁ। ওটাকে আমরা তখন সন্ধিবদ্ধ পদ বলছি, সন্ধির মাধ্যমে যে আচ্ছা। পদটা পেয়েছি। হ্যাঁ জি জি। আচ্ছা, তো এই গেল আপনাদের সন্ধি। সন্ধির রুলস গুলো ওভাবে করে মুখস্থ না করলেও চলছে এখন, এখনের জন্য। যদি আপনারা মনে রাখতে চান, এগুলো তো পরবর্তীতে কাজে লাগবে। আমরা সংস্কৃত শিখতে এসেছিলাম দেবভাষা শিখবো বলে, আমাদের যে ধর্মগ্রন্থগুলো সেগুলো যাতে ভালোভাবে বুঝতে পারি, পাঠ করতে পারি। তো ওগুলোর জন্য অবশ্যই লাগবে নিয়মগুলো, কোনটা কিভাবে এসেছে সেটার বিশ্লেষণ করার জন্য, বা কোন শব্দটার সন্ধি বিচ্ছেদ করে আমরা যদি ওই মেইন শব্দটাই না পাই তাহলে অর্থটা ঠিক করে বুঝতে পারবো না। তাই হচ্ছে আমাদেরকে সন্ধিটা পড়তে হবে। আর পরীক্ষার জন্য যদি আপনারা পড়তে যান, যেটা বললাম, আম, নিয়মগুলো লাগছে না, উদাহরণগুলো আপাতত দেখবেন, সন্ধি বিচ্ছেদ করে দেখবেন বা সন্ধি করে দেখবেন। আর অপশনে তো থাকবে, অপশন থেকে দাগিয়ে দিতে পারবেন। আম, আচ্ছা, তো এই ছিল আপনাদের ম্যাম, শেষ। আর একটা হ্যাঁ বলুন। আর একটা কথা, সিলেবাসে আছে যেরকম আহ, উচ্চারণ, বর্ণমালা ও উচ্চারণ, যুক্ত বর্ণ সহ, মতলব এটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, বলতে হবে? আচ্ছা, উচ্চারণের এটার পরীক্ষার জন্য এটা হচ্ছে গতবার যেভাবে হয়েছিল, একটা গল্পের অংশ দেওয়া হয়েছিল, সেটা পাঠ করে রেকর্ডিংটা পাঠাতে বলা হয়েছিল। এবারও একই রকম। জি জি। আপনাদের পরীক্ষা ঠিক। যেহেতু 2 তারিখ, 1 তারিখ আমি একটা গল্পের অংশ বিশেষ দিয়ে দিব, ওইটুকু আপনারা রেকর্ডিং করে আমার ইনবক্সে দিয়ে দিবেন, এবং ওটার উপরই হচ্ছে আপনাদের উচ্চারণ। তারপর হচ্ছে হ্যাঁ। বর্ণমালার আলাদা আলাদা উচ্চারণ বা যুক্ত বর্ণ যেটাই বলে, ওটার হচ্ছে মার্কিংটা হবে। জি জি। আর গতবার প্রথমবার হিসেবে একটু ছাড় দেওয়া হয়েছিল, এবার হচ্ছে একটু কড়াকড়ি করে কাটার চেষ্টা করা হবে। যেহেতু এখন আপনারা অনেকটাই শিখে গেছেন, আর এই কোর্সটা বলতে গেলে শেষ, এটা আপনাদের শেষ ক্লাস, সিলেবাস শেষ। আম, তারপর সিলেবাসের পাশাপাশিও বিভিন্ন গল্প থেকে বা আলাদা কিছু থেকে আপনাদেরকে চেষ্টা করা হয়েছে যাতে আপনাদের মেইন টপিকগুলো যাতে ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন। তারপর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আপনাদের শিক্ষক যারা ছিলেন তারা হচ্ছে অনেক সাহায্য করেছেন কোনো কিছু না বুঝলে। তো চেষ্টা করবেন যাতে হচ্ছে যে এখানে যেটার জন্য এসেছিলেন, শিখতে এসেছিলেন, সেই শেখাটা যাতে আহ পরিপূর্ণ হয়। আর এটা যেহেতু শেষ ক্লাস, এরপরে হচ্ছে পরীক্ষা, এরকম হয়তো আমাদের আর দেখা হবে না, এরকম আহ ক্লাস হবে না আমাদের আর। এরপর আপনারা লেভেল 2-তে যদি ক্লাস করেন তখন সেখানে আমি থাকবো না। এটাই হচ্ছে আপনাদের বলতে গেলে শেষ দেখা। আপনারা যদি কখনো চট্টগ্রাম আসেন বা বাস্তব জীবনে যদি কখনো দেখা হয় তাহলে তো হলো, কিন্তু এভাবে করে এই যে লেভেল 1-এর ক্লাস এভাবে আর হবে না। এটাই হচ্ছে শেষ ক্লাস। সবার জন্য শুভকামনা রইলো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। পরীক্ষার আশা করি সবাই ভালো করবেন। আর ধন্যবাদ। হ্যাঁ, কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই জানাতে পারেন। আম, আপনাদের হ্যাঁ। শিক্ষক মন্ডলী আছেন, মহারাজ আছেন, ওনারা আহ, সবাই সাহায্য করবে আশা করি। আচ্ছা। দিদি, হ্যাঁ বলুন। লেভেল 2 তে কে কে থাকবেন স্যাররা? লেভেল 2-তে হচ্ছে এই বছর ছিলেন জুয়েল স্যার ছিলেন, আর হচ্ছে প্রশান্ত স্যার ছিলেন। জুয়েল স্যারকে তো আপনারা চেনেন, আর প্রশান্ত স্যার হচ্ছে উনি, ওনাকে হয়তো দেখেছেন বিভিন্ন প্রোগ্রামে, উনি বক্তৃতা রাখেন। উনি সংস্কৃততেই হচ্ছে পড়াশোনা করেছেন। উনি বর্তমানে হচ্ছে আহ, কৃষি
বিষয়ক কমিশনার, বা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট উনি হচ্ছে বিসিএস ক্যাডার যেটা বলেন, বিসিএস পরীক্ষা দিয়ে উনি কৃষি ক্যাডার হয়েছেন, ওখানেই হচ্ছে সরকারি ভাবে নিযুক্ত আছেন। তবে উনি পড়াশোনা করেছেন সংস্কৃত থেকে, তো উনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। উনি যেহেতু সংস্কৃততেই পড়াশোনা করেছেন, উনি আমাদের থেকে অনেকটা বেশি জানেন। আমরা এখনো ওনার থেকে শিখি অনেক কিছু। আপনারা ওনার থেকে অনেক কিছু শিখতে পারবেন। कौन सर? जुएल सर? প্রশান্ত স্যার, প্রশান্ত কুমার अच्छा। মণ্ডল। जी जी। উনি পিএডিসি তে আছেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলছি এটা কমপ্লিট হওয়ার পরে যদি আবার আমি এই লেভেলে আবার পড়াশোনা করতে চাই, এরকম কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, আছে। আহ, এটা গেল নবম ব্যাচ। দশম ব্যাচের ভর্তি চলছে। আর এটার দশম ব্যাচের ক্লাস শুরু হবে সম্ভবত 4 তারিখ থেকে, 4 তারিখ শনিবার। ওই দিন হচ্ছে হয়তো আহ, উদ্বোধনী প্রোগ্রামের মাধ্যমে দশম ব্যাচের প্রাথমিক লেভেলের ক্লাসটা শুরু হবে। একই রকম ভাবে শনি এবং মঙ্গলবার 8টা থেকে ক্লাস হবে। আবার প্রথম থেকে পড়ানো হবে। জি জি, ওটার জন্য কি কোনো ফর্ম ফিল আপ বগেরা কিছু করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আম, এটার জন্য আপনার সাথে যেহেতু মহারাজের অ্যাড আছে, মহারাজের সাথে কথা বলতে পারেন। উনি আপনাকে বলে দিবেন ভর্তির প্রসিডিউরটা। জি জি, ঠিক। দিদি, লেভেল 2 তে কোন দিন ক্লাস হতে পারে? লেভেল 2-তে বর্তমানে হয় হচ্ছে শনি আর সোম। শনি না, শুক্রবার বোধহয়। আম, ওভাবে করেই হবে আপনাদের। সোমবারেরটা আমি শিওর যে সোমবারে ক্লাস হয়, শনিবারেও হয়তো হয়, মানে এরকম দুটো করেই ক্লাস হবে সপ্তাহে। তারপর আমরা এখানে যেরকম পড়ছি অনলাইনে, সেরকম হচ্ছে নোট দিয়ে দিয়ে পড়ানো হবে। একটু কঠিন হবে আর কি। হ্যাঁ, একটু কঠিন হবে, একটু নেক্সট লেভেলের পড়াশোনা হবে। এতদিন আপনারা যা পড়ছেন সেটা হচ্ছে প্রাথমিক, মানে যেটা একদম না জানলেই নয়। কিন্তু এগুলো দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, এগুলো দিয়ে কিন্তু শাস্ত্র চর্চা করা যায় না। প্রকৃত অর্থে শাস্ত্র চর্চা করার জন্য আরো অনেক কিছু জানতে হয়, অনেক ব্যাকরণ জানতে হয়, অনেক নিয়ম কানুন জানতে হয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে শাস্ত্রতে একটা শব্দ কোন অর্থে যে ব্যবহৃত হয়েছে সেটা বুঝাও একটা, সেটার জন্য আবার আধ্যাত্মিক লেভেলে হচ্ছে কিছু দূর অগ্রসর না হলে সেটাও বোঝা যায় না। তো এগুলোই হচ্ছে লাগবে। আহ আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? লেভেল 2 তে যদি মনে করেন 6টা মাস ক্লাস করলাম, তাহলে কি শাস্ত্রের মানে যে কোনো কিছু নিজে নিজে পড়ে বুঝতে পারবো? যে কোনো কিছু নয়, অনেকটাই। ওখানেও কিছু সীমাবদ্ধতা আছে, ওখানেও সিলেবাস অনুসারে পড়ানো হয়। আর এটুকু বলতে পারি যে মোটামুটি অনেকটাই বুঝতে পারবেন। আর বাকি যেটা এক্সট্রা থাকবে সেটা হচ্ছে নিজ উদ্যোগে, বা কারো থেকে যদি এরকম পরিচিত কেউ থাকে যে অনার্স মাস্টার্স কেউ করেছেন, যিনি পড়াচ্ছেন সংস্কৃত, ওনার থেকে বুঝে নিতে পারেন। ম্যাম, একটা কথা। হ্যাঁ, বলুন। এখানে 7 নম্বরে দিয়েছেন কৃত প্রত্যয়ের ব্যবহার। তো প্রত্যয় তো অনেকগুলো শেখানো হয়েছে না? হ্যাঁ। তো কৃত প্রত্যয়ের ব্যবহার এটা মানে কোনো স্পেশাল এরকম আচ্ছা, কিছু কি? কৃত প্রত্যয় মানে হচ্ছে ক্রিয়াপদের সাথে যে প্রত্যয়গুলো লাগে। এই যে আপনাকে আমি 5টা নাম বললাম, তুমুন, তোয়াজ, লিয়াপ, তাওয়াতু, তা, এই 5টাই হচ্ছে ধাতু রূপের সাথে লাগে, অর্থাৎ ক্রিয়াপদের আহ, রূপ থেকে হয়। তো এগুলোই হচ্ছে কৃত প্রত্যয়। ওভাবে করে লেখা হয়েছে বলে বোঝা যাচ্ছে না, এগুলো ওই প্রত্যয়গুলোকে নির্দেশ করছে, ওই 5টা যে প্রত্যয় আমরা পড়েছি ওগুলোই। জি জি। শব্দরূপ মানে আগে যেরকম দুটো লাইনই দিয়েছেন, প্রথম দ্বিতীয়া এরকম কিছু, তো এবার পুরা এরকম থাকবে এমন কিছু ব্যাপার আছে কি? গতবার ছিল হচ্ছে যে বলা ছিল একটা শব্দ, যেমন ফল শব্দের দ্বিতীয়ার রূপগুলো লিখুন, এভাবে ছিল। এবার ওভাবে আসবে না। এবার একটা বাক্য থাকবে সংস্কৃততে, ওইটার মধ্যে ধরুন আমি একটা বাক্য বললাম যে আহম হস্তেনা অন্নম খাদামি। তো এখানে ধরুন হ্যাঁ। একটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে হস্তেনা,
ধরুন হাসতেনা শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে, তখন আপনাকে শব্দটা বিশ্লেষণ করতে হবে যে এটা কোন ধরনের শব্দ। হস্ত শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে অকারান্ত শব্দ, এবং এটার কোন বিভক্তি কোন বচন লেগেছে, এভাবে করে এটা লিখতে अच्छा। হবে। जी जी। और लकार और धातु रूप। এটা হচ্ছে ওই যে আমরা পড়েছি লট লকার, লোট লকার, हाँ লক हाँ। লকার, ওগুলো। মানে মানে কোনো সেন্টেন্স দিয়ে এভাবে আসবে যেটা আপনি এসে বললেন। হ্যাঁ, ও ক্রিয়াপদ ছাড়া তো শব্দ বাক্য গঠিত হয় না, তো ওগুলো থাকবে ওখানে। আর শেষের দিকে দুটো ভাগ আছে, একটা হচ্ছে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, আর আরেকটা আছে বাংলা থেকে সংস্কৃত। তো ওখানে যে ক্রিয়াপদটা আছে সেটারও তো অনুবাদ করতে হবে। তো এই জন্য হচ্ছে हाँ। আমাদের এই যে লকারগুলো লাগবে অনুবাদের ক্ষেত্রে। जी जी। ठीक है। আচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, বহুত বহুত ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি আগে কখনো ক্লাস করতে পারিনি, 3-4 দিন 3-4টা ক্লাস আমি করেছি। আর এটা দিয়ে আমার কমপ্লিট হবে, তো এই জন্য আমি সবকিছু জিজ্ঞাসা করছি আপনাকে। ঠিক আছে। আচ্ছা, তো আজকের আপনাকেও ধন্যবাদ। আজকের ক্লাস এইটুকুই। আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে শেষ করছি ক্লাসটা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এই শেষ। কিছুদিন পর আপনারা করবেন কিনা জানি না, আমি কিন্তু আপনাদেরকে অনেকই মিস করব। এই যে এই শেষ, এরপর আর এভাবে করে দেখা হবে না, কথাও হবে না। সব কিছু হবে, আপনি কখনোই আমাদের সাথে যেতে পারবেন না। আমরাও মিস করবো। দিদি বাস্তবে আপনি কি করেন? আমি শিক্ষার্থী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ও, এটা তো আঙ্গ বাড়ির পাশে। আমি হাটহাজারী থেকে বলছি। ও আচ্ছা, তাহলে তো রাস্তাঘাটে দেখা হওয়ার কথা। না, ওই আমি আমি একটা স্কুলে আছি। আমার স্কুলের সভাপতি উনি সহকারী রেজিস্ট্রার হিসেবে আছেন। আমি প্রায় সময় ওনার কাছে সাইন এই জন্য যাই, সাইন আনার জন্য যাই, বা বিভিন্ন সাইন বা কাগজপত্র থাকলে আনতাম যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আর শুভরাত্রি। পরীক্ষা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে দেবেন। আপনাদের থেকে আমার অনেক আহ, কি বলবো, অনুরোধ আচ্ছা। থাকবে যে একটু একটু পড়াশোনা করে ভালোভাবে দিবেন। এতদিন ধরে যে কষ্টটা করেছেন সেটার যাতে শেষ মুহূর্তে এসে ডুবে না যায়। জরুর। দেখুন নিশ্চয়ই চেষ্টা করবো আমরা। ঠিক আছে, সকলকে নমস্কার, ভালো থাকবেন। নমস্তে। নমস্তে।